শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস, ফিজিওলজির গল্প কথায়। আজকে আমরা কথা বলবো দ্য নর্মাল এবং অ্যাবনর্মাল ব্রিদিং প্যাটার্ন নিয়ে। বিভিন্ন ধরনের ব্রিদিং প্যাটার্ন আছে আমাদের, যে অ্যাবনর্মাল ব্রিদিং আছে, নর্মাল ব্রিদিং আছে, সেটা নিয়ে আমাদের একটু কথা, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল কাজে খুব বেশি দরকার হয়। আমরা সবাই জানি আমাদের নর্মাল ব্রিদিং যেটা, সেটাকে আমরা বলি ইউপনিয়া। ইউপনিয়া কীরকম? ইউপনিয়া হচ্ছে একটা রেসপিরেশন, র্যাম সিগনালে 2 সেকেন্ড গেল, কাট অফ হলো, এক্সপিরেশন হলো, ইন্সপিরেশন এক্সপিরেশন, ইন্সপিরেশন এক্সপিরেশন। এই যে প্যাটার্নটা, যেটাকে সিশ টুথ, ঠিক আছে, হিসাবেও বলা হয়, সেটা হচ্ছে নর্মাল ইউপনিয়া, নর্মাল রেসপিরেশনে, যেটা 2 সেকেন্ডে ইন্সপিরেশন এবং 3 সেকেন্ডে এক্সপিরেশন হয়। কি কি অ্যাবনর্মাল রেসপিরেশন হতে পারে? অ্যাবনর্মাল রেসপিরেশন অনেক ধরনের হয়। আমাদের যে নর্মাল রেসপিরেটরি রেটে আমরা বলেছি নর্মাল ইউপনিয়াতে 12 থেকে 18 ব্রেথ পার মিনিট। তাহলে যদি 12-র কম হয়, অর্থাৎ রেসপিরেশন আমি নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম, অনেক লম্বা লম্বা পজ দিয়ে কম রেসপিরেশন, অর্থাৎ ডেপথ রেসপিরেশনে বেড়ে যায়, অনেক সময় নিয়ে নিচ্ছে। অথবা এরকম করে দিতে পারি, আমরা অনেক লম্বা রেসপিরেশন নিচ্ছি, ছাড়ছি, ছাড়ছি, তাহলে রেটটা কমে যাচ্ছে। এই অংশটাকে, এটা আমরা বলি ব্র্যাডিপনিয়া। আর যদি 20-এর বেশি বলা যায়, 18-20 বলে অনেকে, 20-এর বেশি যদি বেড়ে যায়, তাহলে কি হচ্ছে, রেসপিরেটরি রেট অনেক বেশি হবে, তখন শ্যালো হয়ে যাবে রেসপিরেশন, খুব তাড়াতাড়ি রেসপিরেশন হবে। এটাকে বলা হয় ট্যাকিপনিয়া। ইউপনিয়া, ব্র্যাডিপনিয়া আর ট্যাকিপনিয়া, এই রিদমের ক্ষেত্রে আমাদের। অর্থাৎ যদি রেসপিরেটরি রেট কমে যায়, ব্র্যাডিপনিয়া, যদি বেড়ে যায়, তাহলে আমরা বলতেছি ট্যাকিপনিয়া। এখন এছাড়া আর কি কি ব্রিদিং আমাদের আছে, ব্রিদিং প্যাটার্ন আছে আমাদের? যেটা ব্রিদিংয়ে নর্মালি সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ব্রিদিং। পিরিয়ডিক ব্রিদিং কি? পিরিয়ডিক ব্রিদিং একটা পিরিয়ড দিচ্ছে, অ্যাপনিওটিক পিরিয়ড, অর্থাৎ এই রেসপিরেশনে একটা পর্যায়ে অ্যাপনিয়া হবে। অ্যাপনিয়া মানে কি? অ্যাবসেন্স অফ ব্রিদিং, অ্যাপনিয়া। এই অ্যাপনিয়া যে এখানে পিরিয়ডিক্যালি অ্যাপনিয়া পাবো আমি, সেজন্য এটাকে আমরা বলতেছি পিরিয়ডিক ব্রিদিং। এই পিরিয়ডিক ব্রিদিংয়ে আমরা দুটো জিনিস আমরা শিখি এটার আন্ডারে। একটা হচ্ছে শাইন স্টক্স ব্রিদিং, শাইন স্টক্স ব্রিদিং। আরেকটা 2 নাম্বার বায়োটস ব্রিদিং। বায়োটস ব্রিদিং, ঠিক আছে? তাহলে শাইন স্টক্স ব্রিদিং অ্যান্ড বায়োটস ব্রিদিং, এই দুইটা পিরিয়ডিক ব্রিদিং আন্ডারে। তাহলে এই যে শাইন স্টক্স ব্রিদিং, এটা কি জিনিস? এটা একটা পিরিয়ড যেখানে হাইপারভেন্টিলেশন হবে ফলোড বাই অ্যাপনিয়া। হাইপারভেন্টিলেশন ফলোড বাই অ্যাপনিয়া, হাইপারভেন্টিলেশন ফলোড বাই অ্যাপনিয়া। তাহলে হাইপারভেন্টিলেশন followed by apnea, then again hyperventilation. তাহলে হাইপারভেন্টিলেশন হবে কিছুক্ষণ, তারপরে অ্যাপনিয়া হবে, অর্থাৎ টোটাল রেসপিরেশন অফ হয়ে যাবে, আবার হাইপারভেন্টিলেশন হবে। এখানে সবচেয়ে মজা যেটা সেটা টাইডাল ভলিউমে। এটাতে হাইপারভেন্টিলেশন হবে, অর্থাৎ রেসপিরেটরি রেট বেশি আমি রেসপিরেশন নিচ্ছি, কিন্তু এই যে ভেন্টিলেশনটা দিচ্ছি, অর্থাৎ গ্র্যাজুয়ালি আমার টাইডাল ভলিউম বাড়ছে। এইটা একটু খেয়াল রাখতে হবে। টাইডাল ভলিউম নর্মাল নিচ্ছি, পরের বার আরেকটু নিচ্ছি, এরপরের বার আরও বেশি নিচ্ছি, এরপর আবার একটু কমছে, আবার কমছে, কমে নাই হয়ে যাচ্ছে, অ্যাপনিয়া হয়ে যাচ্ছে। তাহলে এই যে টাইডাল ভলিউমের যে অ্যামাউন্ট, এটা আনইকুয়াল, এক থাকছে না। এটাই শাইন স্টক্স ব্রিদিংয়ের স্পেশালিটি, যে আমার যে টাইডাল ভলিউম টাইডাল ভলিউম কম থেকে বেশি, আবার বেশি থেকে কম,
একটা আপ ডাউন আছে টাইডাল ভলিউমে, অর্থাৎ রেসপিরেশনটা কীভাবে হচ্ছে, তারপর নেই, রেসপিরেশন নেই, অনেকটা সময় নেই নেই নেই, আবার আবার নেই, এই যে প্যাটার্নটা। তাহলে এখানে হচ্ছে হাইপার ভেন্টিলেশন, এইখানে হচ্ছে অ্যাপনিয়া, আবার এখানে হচ্ছে সেই হাইপার ভেন্টিলেশন, দেন আবার অ্যাপনিয়া। হাইপার ভেন্টিলেশন ফলোড বাই অ্যাপনিয়া, এটাকে বলতে হচ্ছে আমরা শাইন স্টক্স ব্রিদিং। কি কারণে হচ্ছে শাইন স্টক্স ব্রিদিং? শাইন স্টক্স ব্রিদিং কিন্তু আমরা হচ্ছে নর্মালিও পাবো, অনেকেই হচ্ছে পাই, ঠিক আছে। কখন হবে? নর্মাল যে কোনো মানুষ ঘুমের মধ্যে শাইন স্টক্স ব্রিদিং হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি হয়, হ্যাঁ, নর্মাল চিলড্রেনদের এই প্যাটার্ন, এটা ঘুমের মধ্যে হয়, অনেক সময় নর্মালি তারা যখন খেলতে থাকে এর মধ্যেও হতে পারে। চিলড্রেনদের ক্ষেত্রে নর্মাল হতে পারে, অ্যাডাল্টদের ক্ষেত্রে নর্মালি হতে পারে স্লিপের মধ্যে, অ্যাডাল্টরা স্লিপের মধ্যে এই শাইন স্টক্স ব্রিদিং হতে পারে। আর সবচেয়ে বেশি কোনটাই হবে? সবচেয়ে বেশি হয় যদি লেফট ভেন্ট্রিকুলার ফেইলার থাকে, সেই ক্ষেত্রে প্যাথোলজিক্যালি লেফট ভেন্ট্রিকাল ফেইলার হচ্ছে, আমরা যদি নর্মাল রেসপিরেশনে দেখি যে লেফট ভেন্ট্রিকুলার ফেইলার আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে মনে করি যে তার শাইন স্টক্স ব্রিদিং হতে পারে, সম্ভাবনা আছে। তাহলে কি কি ঘটে শাইন স্টক্স ব্রিদিং এর ক্ষেত্রে? শাইন স্টক্স ব্রিদিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা, ঠিক আছে, রেসপিরেশন, এই যখন রেসপিরেশনটা নিচ্ছি, ঠিক আছে, তখন কি হচ্ছে, এক্সেস রেসপিরেশনের জন্য কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যাচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড লেভেল একেবারে কমে যাচ্ছে। আর যখন কার্বন ডাইঅক্সাইড লেভেল কমে যাবে তখন নো স্টিমুলেশন টু রেসপিরেটরি এরিয়া, মানে স্লিপের ক্ষেত্রে মনে রাখতে হবে, ডিপ স্লিপে যখন থাকবো তখন আমাদের এই ধরনের ব্রিদিং হতে পারে। নো স্টিমুলেশন টু রেসপিরেটরি সেন্টার, একেবারে কমে গেল কার্বন ডাইঅক্সাইড, রেসপিরেটরি সেন্টারে কোনো স্টিমুলেশন নাই, সো অ্যাপনিয়া হবে, ঠিক আছে। যখন স্টিমুলেশন হবে না, ঠিক আছে, তখন হচ্ছে অ্যাপনিয়া হবে, অ্যাপনিয়া। তাহলে অ্যাপনিয়া যখন হবে, একটা সময় অ্যাপনিয়া হচ্ছে, কোনো রেসপিরেশন হচ্ছে না, তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দাম করে বেড়ে যাচ্ছে। তাহলে দেন আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে গেল, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়লো, সেটা হচ্ছে স্টিমুলেট করবে রেসপিরেটরি সেন্টারকে, তখন একটা গ্যাসপিং এর মতো, যেহেতু অনেক কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, এই করে আমি রেসপিরেশনটা আবার নিচ্ছি, তখন এটা হয়ে যাবে স্টিমুলেশন হবে, রেসপিরেশন হবে, তখন হাইপার ভেন্টিলেশন হবে। তাহলে আমরা কি বললাম? হাইপার ভেন্টিলেশন, হাইপার ভেন্টিলেশন করার ফলে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অনেক কমে গেল, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক কমে গেল। কার্বন ডাইঅক্সাইড পরিমাণ যেহেতু কমে গেল, কোনো রেসপিরেটরি সেন্টারে কোনো স্টিমুলেশন নাই, স্টিমুলেশন না হওয়ার ফলে রেসপিরেশন হবে না, তার মানে অ্যাপনিয়া ডেভেলপ করবে। তাহলে অ্যাপনিয়া যখন কিছুক্ষণ থাকবে, অ্যাপনিয়া যখন চলতে থাকবে, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে শুরু করলো, তাহলে এই এক্সেস কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হলো, সে তখন রেসপিরেটরি সেন্টারকে অনেক বেশি স্টিমুলেটেড করবে, স্টিমুলেশনের জন্য আবার হাইপার ভেন্টিলেশন হবে। আবার যখন হাইপার ভেন্টিলেশন হবে, তখন আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে, তখন আবার রেসপিরেশনের সেন্টারে স্টিমুলেশন হবে না, অ্যাপনিয়া হবে। অ্যাপনিয়া হওয়ার ফলে কি হবে? আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে, আবার হচ্ছে রেসপিরেটরি সেন্টার, সেটাই হচ্ছে রাউন্ড চলতে থাকবে। এই যে কন্ডিশন, যেটা আমরা বলেছি নর্মাল পারসন যখন ডিপ স্লিপে থাকে, তখন আমাদের এই শাইন স্টক্স ব্রিদিং হতে পারে। চিলড্রেনদের ক্ষেত্রে সবচেয়ে কমন এটা শাইন স্টক্স ব্রিদিং হয়, তবে ঘুমের মধ্যেও হতে পারে, খেলার সময় হতে পারে, নর্মালিও হচ্ছে পাওয়া যেতে পারে। আর প্যাথোলজিক্যালি সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ারের ক্ষেত্রে আমরা এই ব্রিদিং পাই। ইন্টারক্রানিয়াল প্রেশার যদি বেশি বেড়ে যায়, হচ্ছে হেড ইনজুরি বাড়ানোর কারণে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের ব্রিদিং পেতে পারি। তাহলে এটা হচ্ছে একটা পিরিয়ডিক ব্রিদিং। আরেকটা পিরিয়ডিক ব্রিদিং যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে বায়োটস ব্রিদিং। ঠিক আছে, তো এটা হচ্ছে বায়োটস ব্রিদিং। বায়োটস ব্রিদিং কিন্তু একই রকম, অনেকটা হচ্ছে আমাদের যে শাইন স্টক্স ব্রিদিং আছে তার মতোই, ঠিক আছে। ঠিক আছে, এই বায়োটস ব্রিদিং এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাটাক্সিক ব্রিদিং। অ্যাটাক্সিক ব্রিদিং,
অ্যাটাক্সিক ব্রিদিং। তাহলে অ্যাটাক্সিক ব্রিদিং কাকে বলছি? এখানে কি হবে? এইখানে হচ্ছে আমার যে আমি যে ওখানে হচ্ছে বলেছিলাম যে প্রথমে আস্তে আস্তে বাড়ে, তারপরে কমে, তারপরে অ্যাপনিয়া হচ্ছে, কিন্তু এইখানে হচ্ছে এই টাইডাল ভলিউম ঠিক থাকবে, অর্থাৎ আমি 500 ml করেই হচ্ছে ভলিউমটা নিব, কিন্তু রেসপিরেটরি রেটটা এক থাকবে না। অর্থাৎ মনে করো আমি প্রথমে একটা হাইপার ভেন্টিলেশন নিলাম, একই টাইডাল ভলিউম 500 সেম, অথবা যতই হোক, ঠিক আছে, টাইডাল ভলিউম সেম, সেটা যতই হোক একই রকম টাইডাল ভলিউম নিলাম, নেওয়ার পর অ্যাপনিয়া হলো। পরের বার আমি রেসপিরেশন হয়তো এখানে রেসপিরেটরি বেশি ছিল, হয়তো তারপরে কমে গেল, আবার অ্যাপনা, আবার হয়তো একটা নিলাম, আবার অ্যাপনিয়া, আবার হয়তো 3-4টা এরকম একই রকম নিলাম, নিয়ে অ্যাপনিয়া, আবার হয়তো একটা নিলাম অ্যাপনিয়া। অর্থাৎ হচ্ছে এইখানে অ্যাপনিয়াটা ঠিক আছে, কিন্তু এই ভেন্টিলেশনের জায়গায় যে ভেন্টিলেশনের রেটটা, সে রেটটা হচ্ছে একই রকম হয় না, কিন্তু টাইডাল ভলিউমটা একদম, অর্থাৎ সে রেসপিরেশন এটাই নিচ্ছি কিন্তু বলে নাই, আবার নেই, আবার নেই, আবার নেই, অর্থাৎ রেগুলারিটি মেনটেন হচ্ছে না। ভলিউম, টাইডাল ভলিউম ঠিক আছে, কিন্তু হচ্ছে রেসপিরেটরি রেটটা ঠিক থাকছে না, এবং অ্যাপনিয়াটা তার মাঝে মাঝে পজ হিসাবে চলে আসতেছে। এটা হচ্ছে আমরা এটাকে বলতেছি বায়োর্স ব্রিদিং অথবা অ্যাটাক্সিক ব্রিদিং। এই অ্যাটাক্সিক ব্রিদিং এর কারণ হচ্ছে হেড ইনজুরি। হেড ইনজুরির কারণে যদি রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার হয়, রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার raised intracranial pressure due to head injury, মনে রাখতে হবে এটা কিন্তু নর্মাল ব্রিদিং না। পিরিয়ডিক ব্রিদিং এর মধ্যে শাইন স্টোকস ব্রিদিংটা নর্মাল ব্রিদিং, যদি স্লিপের ক্ষেত্রে, ডিপ স্লিপিং এর ক্ষেত্রে হতে পারে, কিন্তু বায়োর্স ব্রিদিং কখনোই হবে না আনলেস হেড ইনজুরি হয়ে ইন্টারক্রেনিয়াল প্রেশার যদি না বাড়ে, সেক্ষেত্রে কিন্তু এই হচ্ছে অ্যাটাক্সিক ব্রিদিং হবে। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে টাইডাল বায়োর্স ব্রিদিং এ কি হচ্ছে, তারপর অ্যাটাক্সিক ব্রিদিং এ টাইডাল ভলিউম সেম, টাইডাল ভলিউমে কিন্তু রেটটা ডিফারেন্ট হবে, এবং মাঝখানে হচ্ছে অ্যাপনিয়া থাকবে। তাহলে টাইডাল ভলিউম সেম, অ্যাপনিয়া, আবার রেসপিরেশন অ্যাপনিয়া, রেসপিরেশন অ্যাপনিয়া, এভাবে, কিন্তু রেটটা এক একবারে এক এক রকম হবে, একই টাইডাল ভলিউম নিয়ে। এটাই হচ্ছে আমাদের বায়োর্স ব্রিদিং অর অ্যাটাক্সিক ব্রিদিং। এরপরে যে ব্রিদিংটা আসে সেটা আমাদের সবচেয়ে জানার এবং আগ্রহের ব্রিদিং, অ্যাবনর্মাল প্যাটার্ন, সেটা হচ্ছে অ্যাপনস্টিক ব্রিদিং। যেটা অ্যাপনস্টিক সেন্টারের যে আছে, অ্যাপনস্টিক সেন্টার বলে যে আসলেই আমাদের পন্সে কিছু আছে যার প্রমাণ দেয়, সেটা হচ্ছে অ্যাপনস্টিক ব্রিদিং। আমরা বলেছিলাম আমাদের যখন রেসপিরেটরি নিউরাল রেগুলেশনে আমরা বলেছি যে আমাদের যে পন্স এবং যে মেডুলা, এখানে আমার নিউরোটক্সিক সেন্টার, এটা হচ্ছে অ্যাপনস্টিক সেন্টার, এখানে হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আমরা নর্মালি বলেছিলাম যে অ্যাপনস্টিক সেন্টার নর্মাল রেসপিরেশনের কোনো হচ্ছে কাজ করে না, কিন্তু কখনো যদি এই মিড লেভেল বরাবর, অর্থাৎ হচ্ছে পন্স যদি, মিড পন্স যদি ট্রান্সেক্ট হয়ে যায়, কাট অফ হয়ে যায়, নিউমোটক্সিক সেন্টার যেটা আছে, সেই নিউমোটক্সিক সেন্টার থেকে কোনো ইনফরমেশন, ইনহিবিটরি ইম্পালস ডরসাল রেসপিরেটরি আসাটা যদি কাট অফ হয়ে যায়, তখন আমরা বলেছিলাম যে নিউমোটক্সিক সেন্টার যেটা আছে, এটারই অ্যাপনস্টিক সেন্টার যেটা আছে, অ্যাপনস্টিক সেন্টার, এই অ্যাপনস্টিক সেন্টারের কাজ হচ্ছে ইনস্পিরেশনকে স্টিমুলেট করা। ঠিক আছে, ডরসাল রেসপিরেটরি গ্রুপ অর্থাৎ ইনস্পিরেটরি সেন্টার, সেটা ইনস্পিরেটরি সেন্টারকে, এটার যে ভেন্ট্রালের যে রেসপিরেটরি পার্ট আছে, সেই রেসপিরেটরি সেন্টারগুলোকে সে অ্যাপনস্টিক সেন্টার স্টিমুলেটেড করে। নর্মালি যেটা হয়, নিউমোটক্সিক সেন্টার অ্যাপনস্টিক সেন্টারকে ইনহিবিট করে রাখে, ফলে অ্যাপনস্টিক সেন্টারের যে ইন্সপিরেশনের যে স্টিমুলেশন, ইন্সপিরেশনের স্টিমুলেশন এবং এক্সপিরেশনের উপর যে ইনহিবিশন, এটা কাজ করে না। কিন্তু যখন পন্স হচ্ছে মিড পন্স যখন কাট অফ হয়ে যাবে, কেটে যাবে, নিউমোটক্সিক সেন্টার যেমন ইন্সপিরেশনের সুইচ অফ করতে পারবে না এবং অ্যাপনস্টিক সেন্টারকে ইনহিবিট করেও রাখতে পারে না, তখন অ্যাপনস্টিক সেন্টার রাজা হয়ে যায়
এই রাজা হওয়ার কারণে অ্যাপনস্টিক সেন্টার তখন প্রবল বেগে ডরসাল রেসপিরেটরি গ্রুপকে অর্থাৎ এবং ভেন্ট্রালের যে রেসপিরেটরি সেন্টার অর্থাৎ ইনস্পিরেটরিসের যে সেন্টার সেটাকে স্টিমুলেটেড করে, ফলে একটা প্রলং রেসপিরেশন হয়। তাহলে এরকম কিভাবে রেসপিরেশনে নেব? শর্ট একটা এক্সপিরেশন। আবার এই যে লম্বা প্রলং এক্সপিরেশন হওয়া, এইটাকে এই যে লম্বা প্রলং একটা এক্সপিরেশন এবং এই এক্সপিরেশন না, এই যে লম্বা প্রলং একটা ইনস্পিরেশন আমি নিচ্ছি, এই ইনস্পিরেশন আমরা জানি নর্মাল ইনস্পিরেশন 2 সেকেন্ড থাকে, কিন্তু এই ক্ষেত্রে অ্যাপনিওস্টিক সেন্টারে যেটা অ্যাপনিওস্টিক ব্রিদিং অথবা অ্যাপনিওসিস হয়, এই অ্যাপনিওসিসের সময় এই ব্রিদিং 30 to 50 সেকেন্ড পর্যন্ত হতে পারে, 30 to 50 সেকেন্ড পর্যন্ত হতে পারে। হওয়ার পরে একটা শর্ট হচ্ছে এক্সপিরেশন হচ্ছে, শর্ট এক্সপিরেশন পর আবার একটা প্রলং ইনস্পিরেশন হচ্ছে, এটাকে আমরা বলছি অ্যাপনিওস্টিক ব্রিদিং অর অ্যাপনিওসিস। অ্যাপনিওস্টিক ব্রিদিং অর অ্যাপনিওসিস। এই অ্যাপনিওসিস বলতে পারি আমরা এটাকে, আর অ্যাপনিওস্টিক ব্রিদিং। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু নিউমোটক্সিস সেন্টারে কোনো ইনহিবিটরি ইফেক্ট নাই, ডরসাল রেসপিরেটরি গ্রুপের রেসপিরেশনটাকে কাট অফ করার সুইচ করার জন্য নিউমোটক্সিস সেন্টার নেই, যেহেতু মিড পন্স বরাবর একটা কাট হয়েছে, সেকশন হয়ে গেছে, কেটে গেছে, নিউমোটক্সিস সেন্টারের কোনো কাজ নেই, তখন হচ্ছে তখন হচ্ছে অ্যাপনিওস্টিক সেন্টার, তাই যেহেতু নিউমোটক্সিস সেন্টারের ইনহিবিটরি ইফেক্টটা কাজ করছে না, তাহলে অ্যাপনিওস্টিক সেন্টার তখন আপার হ্যান্ড নেবে এবং সে হচ্ছে ইনস্পিরেটরি সেন্টারকে তার সর্বশক্তি দিয়ে স্টিমুলেটেড করবে, তার ফলে একটা প্রলং ইনস্পিরেশন হবে। তাহলে কি হবে? এই যে এটা লম্বা রেসপিরেশন আছে, শর্ট এক্সপ্রেশন, লম্বা রেসপিরেশন, শর্ট এক্সপ্রেশন, এইটাকে আমরা বলতেছি অ্যাপনিওস্টিক ব্রিদিং। এই অ্যাপনিওস্টিক ব্রিদিং জন্যই আসলে অ্যাপনিওটিক সেন্টারটাকে আমরা বাদ দিয়ে দিতে পারছি না। সো এই যে নর্মাল 2 সেকেন্ডের যে ইনস্পিরেশন ছিল সেটা 30 to 50 সেকেন্ড পর্যন্ত হতে পারে অ্যাপনিওস্টিক ব্রিদিংয়ে। কজ কী কারণে হতে পারে? আমরা যেটা বলেছি যে পন্স যদি কেটে যায়, অর্থাৎ লোয়ার পন্সে কাটে, অর্থাৎ অ্যাপনিওস্টিক এবং নিউমোটক্সিস সেন্টারের মাঝখানে যদি হচ্ছে পন্সটা কেটে যায়, সেক্ষেত্রে অ্যাপনিওস্টিক ব্রিদিং হবে। এছাড়া আর কি ব্রিদিং আছে? আরেকটা ব্রিদিং আছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে কুশমল ব্রিদিং। কুশমল ব্রিদিং কি জিনিস? কুশমল ব্রিদিং সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, এটা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস যাদের হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই রেসপিরেশনটা নয়, এবং এই যে টাইডাল ভলিউম, ঠিক আছে, টাইডাল ভলিউমটা বেশি থাকে, কিন্তু রিদম রেগুলার রিদমে নিবে, কিন্তু রেসপিরেশনটা এবং ইন্সপিরেশন এক্সপিরেশন বেশি লম্বা, যেমন দিস ইজ কুশমল ব্রিদিং। অর্থাৎ আমার হচ্ছে টার্নাল ভলিউম যেটা হচ্ছে 500 হওয়ার কথা, সেটা অনেক বেড়ে যাচ্ছে, এবং এইভাবে করে একটা রিদম মেনেই হচ্ছে রেসপিরেশন হচ্ছে, কিন্তু নর্মাল যেটা হওয়ার কথা ছিল এরকম সেটা না হয়ে এই বড় ফর্মে, অর্থাৎ লং হচ্ছে বেশি টাইডাল ভলিউমের হচ্ছে আমার রেসপিরেশন হচ্ছে, কিন্তু রিদমটা ঠিক আছে। এই যে কন্ডিশন, এটাকে আমরা বলতেছি কুশমল ব্রিদিং যদি হয় ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস যখন হয়, সে ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস হওয়ার জন্য হচ্ছে কুশমল ব্রিদিং হতে পারে। তাহলে অ্যাবনর্মাল প্যাটার্ন অফ ব্রিদিংয়ের মধ্যে আমরা দেখলাম ইউপনিয়া হচ্ছে নর্মাল রেসপিরেশন, যেখানে আমরা 500 টাইডাল ভলিউমের সাথে রেসপিরেশন আমরা 12 থেকে 18 হিসাবে প্রতি মিনিটে আমরা রেসপিরেশন নিচ্ছি টাইডাল ভলিউমের, দ্যাট ইজ এটা হচ্ছে ইউপনিয়ার পরে আমরা বলেছিলাম পিরিয়ডিক ব্রিদিং। কি হচ্ছে? একটা হচ্ছে সাইন-স্টক্স ব্রিদিং। সাইন-স্টক ব্রিদিংয়ে বলেছিলাম হাইপারভেন্টিলেশন, যেখানে গ্র্যাজুয়ালি টাইডাল ভলিউম বাড়ে এবং গ্র্যাজুয়ালি কমে তারপর একটা অ্যাপনিয়া হয়, আবার হাইপারভেন্টিলেশন, এরকম করে টাইডাল ভলিউম বাড়া প্লাস কমা, তারপরে আবার একটা হচ্ছে অ্যাপনিয়া হচ্ছে। তাহলে একটা পিরিয়ডিক্যালি অ্যাপনিয়া পাচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় পিরিয়ডিক ব্রিদিং।
এপিরিয়ডিক ব্রিদিং। এপিরিয়ডিক ব্রিদিং আমরা বলেছিলাম দুই ধরনের, একটা হচ্ছে শায়ান-স্টোকস ব্রিদিং, আরেকটা হচ্ছে বায়ার্স ব্রিদিং। বায়ার্স ব্রিদিং, শায়ান-স্টোকস ব্রিদিংটা নর্মালি হতে পারে নর্মাল পার্সনদের ক্ষেত্রে, ডিপ স্লিপের সময় হতে পারে, আমরা যখন অনেক গভীর ঘুমিয়ে যাই তখন দেখবে মাঝে মাঝে আমাদের শ্বাস বন্ধ হয়ে যাবে, আমরা কিন্তু ঘুম ভেঙে উঠে বসে যাই, শ্বাস নিতে পারছি না, তখন বোঝা যায় যে তার অ্যাপনিয়া, স্লিপ অ্যাপনিয়া হতে পারে, তাদের অ্যাপনিয়া হচ্ছে, অর্থাৎ রেসপিরেশন নিচ্ছি একটু ধীরে ধীরে একটু বাড়ে, আবার ধীরে ধীরে কমে গিয়ে রেসপিরেশনের পর একটা অ্যাপনিক পিরিয়ড যাচ্ছে, আবার হাইপারভেন্টিলেশন অ্যাপনিয়া, হাইপারভেন্টিলেশন অ্যাপনিয়া, এইটাকে আমরা বলছি শায়ান-স্টোকস ব্রিদিং বা সাইনাস রিস্পন্স। আরেকটা যেটা হচ্ছে ভেন্টিলেশন প্লাস অ্যাপনিয়া, এখানেও পিরিয়ডিক্যালি আমি অ্যাপনিয়া পাচ্ছি, বাট এইখানে যে অসুবিধা সেটা হচ্ছে ভলিউম ঠিক আছে। এখানে যেমন টাইডাল ভলিউমটা শায়ান-স্টোকস ব্রিদিংয়ে বুঝতে হবে যে এখানে টাইডাল ভলিউমটা সমান না, প্রথমে কম, তারপর একটু বেশি বেশি করে পিকে উঠে আবার বেশি থেকে কম, তারপরে অ্যাপনিয়া হচ্ছে। কিন্তু বায়ার্স ব্রিদিংয়ে যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে টাইডাল ভলিউমটা সমান কিন্তু রেটটা সমান না, কখনো বেশি হাইপার নিয়ে অ্যাপনিয়া হচ্ছে, কখনো কম নিয়ে অ্যাপনিয়া হচ্ছে, কখনো দুটো নিয়ে অ্যাপনিয়া হচ্ছে, এরকম করে অ্যাপনিয়াটা হচ্ছে, সেটা হচ্ছে বায়ার্স ব্রিদিং। এটার কারণ কি আমরা বলছি নর্মালি চিলড্রেনদের আমরা পাই, অ্যাডাল্টদের ডিপ স্লিপের মধ্যে পেতে পারি, লেফট ভেন্ট্রিকুলার ফেলারে পেতে পারি। আর বায়ার্স যেটা ব্রিদিং সেটা হচ্ছে আমরা নর্মালি রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ডিউ টু হেড ইনজুরিতে পেতে পারি। আরেকটা যেটা বলেছি সেটা হচ্ছে অ্যাপনিস্টিক ব্রিদিং। অ্যাপনিস্টিক ব্রিদিং যেটা তা ইউপনিয়ার আগে তার একটু বলে নিই, ইউপনিয়া যখন আমরা বললাম 12 থেকে 18 ব্রেথ পার মিনিট, তাহলে 12 নিচে যদি কমে যাচ্ছে তাহলে রেসপিরেটরি রেট যখন কমে যাচ্ছে এটাকে আমরা ব্র্যাডিপনিয়া বলি। যদি রেসপিরেটরি রেট বেড়ে যায় 20 আপস বেড়ে যায় তখন আমরা ট্যাকিপনিয়া বলছি। তারপরে যেটা হলো যে অ্যাপনিস্টিক ব্রিদিং। অ্যাপনিস্টিক ব্রিদিং আর অ্যাপনিওসিস কী হবে, যদি আমরা জানি আপার পন্সে হচ্ছে নিউমোটক্সিস সেন্টার, লোয়ার পন্সে হচ্ছে অ্যাপনিস্টিক সেন্টার। নিউমোটক্সিস সেন্টার অ্যাপনিস্টিক সেন্টারকে ইনহিবিট করে রাখে, কারণ অ্যাপনিস্টিক সেন্টার সবসময় ইনস্পিরেশন করাতে চায়, সেই ইন্সপিরেটরি সেন্টারগুলোকে স্টিমুলেটেড করে রাখতে চায়, কিন্তু এটাকে ইনহিবিট করে রাখে নিউমোটক্সিস সেন্টার। কোনো কারণে যদি আমার এই পন্সে কাট অফ হয় তাহলে নিউমোটক্সিস সেন্টারের কোনো কাজ ইফেক্ট না থাকে, অর্থাৎ কোনো ইনফরমেশন আসতে না পারে, অ্যাপনিস্টিক সেন্টার যে ইনহিবিট করে রাখছিল নিউমোটক্সিস সেন্টার সেটা ইনহিবিশনটার কাজ করে না, তখন অ্যাপনিস্টিক সেন্টার অটোমেটিক্যালি আপার হ্যান্ড হয় এবং অ্যাপনিস্টিক সেন্টার তখন ইন্সপিরেটরি সেন্টারকে অনেক বেশি স্টিমুলেশন করে, ফলে প্রলং ইন্সপিরেশন হয়। প্রলং ইন্সপিরেশন অর্থাৎ নর্মাল ইন্সপিরেশন যেটা 2 সেকেন্ড ধরে ছিল সেটা 30 to 50 সেকেন্ড পর্যন্ত হতে পারে। এই প্রলং ইন্সপিরেশন এবং তারপরে একটা শর্ট এক্সপিরেশন, আবার প্রলং এক্সপিরেশন, এই যে কন্ডিশনটা এইটাকে আমরা বলতেছি অ্যাপনিস্টিক ব্রিদিং। অ্যাপনিস্টিক ব্রিদিং তার মানে হচ্ছে একটা প্রলং ইন্সপিরেশন ফলোড বাই শর্ট এক্সপিরেশন, প্রলং ইন্সপিরেশন শর্ট বাই শর্ট এক্সপিরেশন, ইনস্পিরেশন এক্সপিরেশন, ইনস্পিরেশন এক্সপিরেশন, এটাকে আমরা বলতেছি অ্যাপনিস্টিক ব্রিদিং। অ্যাপনিস্টিক ব্রিদিং। আর সবশেষে বলছিলাম কুশমল ব্রিদিং। কুশমল ব্রিদিং মেনলি হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে হয়। এখানে যেটা হয় সেটা হচ্ছে টাইডাল ভলিউম অনেক বেশি থাকে, অনেক বেশি ভলিউমে রেট ঠিক আছে, কিন্তু টাইডাল ভলিউম অনেক বেশি করে করে রেসপিরেশন হতে থাকে, এটাকে আমরা বলতেছি কুশমল ব্রিদিং। তাহলে অ্যাবনর্মাল প্যাটার্ন অফ ব্রিদিং নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে অন্য ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো।